এমনিতেই আমার সকালে পড়াতেই ভালো লাগে অ্যাকচুয়ালি। তোরা এই রোববারটা পড়লি না গেটের জন্য, আর আমারও আজকে সকালে একটা অন্য কাজ ছিল। ঠিক আছে, তো দেখ পিওএস ট্যাগিংটা একটুখানি বলছি। হ্যাঁ, এই যে মার্ক অফ চেন, হিডেন মার্ক অফ মডেল, এটা একদিনে শেষ হবে না, যদিও আমি একদম বেসিক জিনিসটুকু মানে একটু বলে দিচ্ছি সহজ করে, যে কি করে এই মার্ক অফ চেনটা ক্যালকুলেশন হয়। পুরোটাই প্রবাবিলিটি বেস থিওরেম। তোরা অনেকেই জানিস বেস থিওরেম, ওই কন্ডিশনাল প্রবাবিলিটি, না প্রবাবিলিটি অফ এ বাই বি, এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ দ্য ইভেন্ট এ টু বি অকার্ড গিভেন দ্য ইভেন্ট বি হ্যাজ অলরেডি অকার্ড, তাই না? প্রবাবিলিটি অফ এ বাই বি বলতে আমরা কি লিখি? বিটা অকার করে গেছে, বিটা অকার করে যাওয়া অবস্থায় এটা অকার করার চান্স কত? প্রবাবিলিটি অফ এ বাই বি, এ স্ল্যাশ বি। So that means probability of the event A to be occurred if the event B has already occurred. তো যাই হোক, পার্টস অফ স্পিচ, টগিং, হিডেন মার্ক অফ মডেল, এই মার্ক অফ চেন, এটা দিয়ে তোদের দেখবি একটা গোটা মডিউলই আছে। একটু দেখে নি সিলেবাসটা, আমি আর দেখাচ্ছি না, সবই তো পাঠিয়ে দিয়েছি। তো দেখবি এটা একটা গোটা মডিউল আছে। তো জিনিসটা কিছুই না, একটু হয়তো মনে হবে প্রথমে কিসের মানে বিশাল কিছু ব্যাপার। একদম সহজ হইতে আমি বলছি, আমি বেশ কিছু মেটেরিয়াল ডাউনলোডও করে রেখেছি, দেখবি এগুলো অনেক কিছুই অনেক ঘাটলে পাওয়া যায়। তবে আমার যেটা মনে হলো প্রথমে বিগিনারদের বোঝার জন্য তো একটু লুসিড ওয়েতে দরকার, তো সেই বেসিসে আমি কতগুলো জিনিস একটু ডাউনলোড করে রাখেছি, এগুলোই তোদের সামনে একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই যেমন ধর আমি একটা, যদি এটা আমি একটা সেন্টেন্স ইনপুট দিই, জন স দ্য স অ্যান্ড ডিসাইডেড টু টেক ইট টু দ্য টেবল। ঠিক আছে, তাহলে এখানে জনটা হচ্ছে নাউন আর সটা হচ্ছে ভার্ভ, কিন্তু এই সটা আবার হয়ে গেল নাউন, তাই না? দেখ দুটো মানে ওয়ার্ডের স্পেলিং পুরো সেম, SAW স। তা একটা স হচ্ছে ভার্বের সি এর পাস্ট টেন্স, প্রথম সটা ভার্ব সি এর পাস্ট টেন্স স, আর তারপরে সটা হচ্ছে আবার একটা নাউন। অ্যান্ড ডিসাইডেড টু টেক ইট টু দ্য টেবিল, দা প্রত্যেকটা ওয়ার্ডের করসপন্ডিং পার্টস অফ স্পিচ গুলো ট্যাগ হয়ে যাচ্ছে। এই যে নাউন, ভার্ব, ডিটারমাইনার, নাউন এটা হচ্ছে অ্যান্ড মানে কনজাংশন, আর ভার্ভ তারপর, হ্যাঁ তারপর হচ্ছে প্রিপোজিশন, আবার ভার্ভ, এভাবে ডিটারমাইনার, নাউন। তো যাই হোক, এগুলো তো দেখে মনে হচ্ছে যে খুব সহজ ব্যাপারটা। একটা সেন্টেন্স এরকম দিলাম, তা কোনটার কি পিওএস ইজিলি আমাকে ট্যাগ করে দিয়ে দেয়। হ্যাঁ, স্ট্যানফোর্ড পিওএস ট্যাগার আছে, তারপর NLTK এর আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কিট। তো এখন অনেক রকম পিওএস ট্যাগার এরকম আছে যেখানে শুদ্ধ ইউ হ্যাভ টু গিভ অ্যান ইনপুট সেন্টেন্স and each of the words will be tagged with their parts of speech. Each of the words will be tagged with their parts of speech. এরকম হবে জিনিসটা, বুঝতে পারছিস? তো দেখে তো মনে হচ্ছে জিনিসটা খুব সহজ একটা ব্যাপার, কিন্তু এই যে SAW স, এটা প্রথমটা ভার্ব আর দ্বিতীয়টা দেখ একই একই স্পেলিং, অথচ এটা হয়ে গেল নাউন। তাহলে এইটা কি করে ডিটারমাইন করবে পিওএস ট্যাগার? আমাদের কাছে হয়তো মনে হচ্ছে জিনিসটা খুব সহজ, তার কারণ কি আমরা তো হিউম্যান ইন্টেলিজেন্স দিয়ে বুঝছি। জন স দা স, আমরা দেখেই বুঝে যাচ্ছি জন একটা নাউন, তারপরে যেটা বসবে সেটা ডেফিনেটলি ভার্ব হবে, আর তারপরেরটা একটা ডিটারমাইনারের পর বলছে দা স। তার মানে ডিটারমাইনারের পর জেনারেলি একটা নাউনই আসার কথা। তো আমরা হিউম্যান ইন্টেলিজেন্স দিয়ে বলছি মানে ভাবছি বলে আমাদের কাছে খুব ট্রিভিয়াল মনে হচ্ছে ব্যাপারটা, কিন্তু একটা মেশিনের কাছে, একটা প্রোগ্রামের কাছে সেটা কিন্তু মোটেও সহজ জিনিস নয়। জন স দ্য স অ্যান্ড ডিসাইডেড টু টেক ইট টু দ্য টেবিল, আমাদের কাছে যতটা সহজ মনে হচ্ছে এটার পিওএস ট্যাগিং করা, একটা ছোট বাচ্চা যখন প্রথম গ্রামার শেখে ইংলিশের, ওকেও হয়তো এই সেন্টেন্সটা দিয়ে দিলে সেও ট্যাগিং করে দিতে পারবে, কোনো ব্যাপারই না। ওকে শুধু জানতে হবে যে এই সটা হচ্ছে সি এর পাস্ট টেন্স ভার্বের, আর এই সটা হচ্ছে ওই ওই করাত কাস্তে যাইবে কিছু। হ্যাঁ, একটা একটা কিছু টুল মানে একটা নাউন। একটা ছোট বাচ্চাকে দিলেও কিন্তু এই পিওএসটা ট্যাগিং করে দিতে পারবে। হুম, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা মেশিন কি করে করবে? তখনই সেটা বলা হচ্ছে যে মেশিনের জন্য একটা কর্পাস লাগে, এরকম একটা কর্পাস থাকে, সেখানে লার্জ সেট অফ এতগুলো ট্যাগিং থাকে, এই যে 87 পিওএস ট্যাগস থাকে। এই যে পেন ট্রি ব্যাংক,
এটাও একটা আছে। কর্পাসটা ডিপেন্ড করছে কে কোনটা ইউজ করবে। ব্রাউন কর্পাস হতে পারে একটা অরিজিনাল ব্রাউন কর্পাস। তারপর হচ্ছে এই যে পেন্ট্রি ব্যাংক, হ্যাঁ, এগুলো, হ্যাঁ, তারপর হচ্ছে ব্রিটিশ ন্যাশনাল কর্পাস, হ্যাঁ, বিএনসি, এখানে 61টা ট্যাগ রয়েছে, এখানে 45টা ট্যাগ রয়েছে, বুঝতে পারছিস? তাহলে এই যে ট্যাগিং গুলো রয়েছে, এগুলো স্টাডি করে, মানে এগুলো থেকে লার্ন করে আমরা ডিটারমাইন করি যে একটা সেন্টেন্সের কোন ওয়ার্ডের কি পিওএস হতে পারে। এগুলো কিন্তু শুধু লার্নিং পারপাসে। কর্পাস মানেই আগের দিন ওই বলছিলাম না, কর্পাস মানেই হচ্ছে ডেটা সেট। পরিষ্কার কথা, কর্পাস মানেই হচ্ছে সেট অফ ডেটা, যেটা কিনা ওই ট্রেনিং পারপাসে, লার্নিং পারপাসে ইউজ করা হয়। তা সেই যে কর্পাসটা আমরা ইউজ করছি লার্নিং পারপাসে, সেখানে এরকম প্রচুর সেন্টেন্সে ট্যাগিং অলরেডি করে দেওয়া থাকে। কোনোটায় 87 রকমের পিওএস ট্যাগ আছে, কোনোটায় 45 আছে, কোনোটায় 61 আছে। হ্যাঁ, এটা ইংলিশ পার্টস অফ স্পিচ কত রকমের হয় দেখিয়েছে। যে সুন্দর সহজ জিনিস এগুলো একদম। নাউন, নাউন কি কি হতে পারে? পার্সন, প্লেস অর থিং, সিঙ্গুলার নাউন, দেখ, প্লুরাল নাউন, প্রপার নাউন। হ্যাঁ, প্রপার নাউন মানেই এই যেমন ধর কোনো পার্সনের নেম হতে পারে, কোনো প্লেসের নেম, ধর কলকাতা বা যাদবপুর বা হিমালয়া, হ্যাঁ, বা ধর মাউন্ট এভারেস্ট, এগুলো সব হচ্ছে প্রপার নাউন। হুম। আর তো পার্সোনাল প্রোনাউন তো জানিস। আর হচ্ছে WH প্রোনাউন, এই যে হু, হোয়াট, এত রকমের নাউন হয়। আমরা ভাবছি হয়তো পিওএস ট্যাগিং একদম লিমিটেড, তো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, ব্যাস, এই শেষ। তা অ্যাকচুয়ালি নয়। দেখেছিস ভার্বই কত রকমের, দেখ, একটা হচ্ছে বেস ইনফিনিটিভ, একটা হচ্ছে পাস্ট টেন্স, হ্যাঁ, ভিভিডি বলছে যেটাকে, একটা হচ্ছে জিরান্ড, যেমন ধর রাইজিং সান, হ্যাঁ, রাইজিং, এটা জিরান্ড। এরকম আর কি। তারপর পাস্ট পার্টিসিপল, আবার এই যে ইটেন, ইট হচ্ছে বেস মানে ইনফিনিটিভ ফর্মটা, এট হচ্ছে পাস্ট টেন্স, ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল। এত রকমের ভার্বের ট্যাগ আছে, বুঝতে পারছিস ব্যাপারটা? সেজন্য আমাদের কাছে যতই মনে হোক যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, হ্যান ত্যান, অত সহজ নয় কিন্তু জিনিসটা। আমরা হাতে গুনে জাস্ট কয়েকটা জানি: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, 8 রকমের পিওএস ট্যাগ। আমরা ছোটবেলার ইংলিশ গ্রামার থেকে তাই শিখে আসছি। আমরা কি আর ইংলিশ গ্রামারে যদি পিওএস ট্যাগ করতে দিত, আমরা কি এরকম লিখতাম ভিবিডি, ভিবিজি, ভিভিএন, তা লিখতাম না। আমরা বড়জোর লিখতাম যে এইটা ভার্বের পাস্ট টেন্স, এটা ভার্বের প্রেজেন্ট টেন্স, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল টেন্স, বা এটা জিরান্ড, এরকম ব্যাপার আর কি। তো আমরা কখনোই ভিভিডি, ভিভিজি, ভিভিএন, ভিভিপি, দেখ এখানে সিঙ্গুলার প্রেজেন্ট টেন্স, এরকম করে কিন্তু কখনো লিখতাম না। বাট আমরা প্রত্যেকটা কনসেপ্টই কিন্তু জানতাম। আমরা কি পাস্ট টেন্স জানতাম না? আমরা কি পাস্ট পার্টিসিপল জানতাম না? আমরা কি জিরান জানতাম না? আমরা ডেফিনেটলি এগুলো জানতাম। কিন্তু একটা মেশিনের ক্ষেত্রে ট্যাগিং গুলো এইভাবে জেনারেট করবে: ভিভিডি, ভিভিজি, ভিভিএন, বুঝতে পারছিস? তো যাই হোক, এই হচ্ছে ভার্ব। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে কি? যেটা কিনা আমার তো নাউন বা প্রোনাউনকে যেটা মডিফাই করে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু দেখ, এটা আবার দেখ, সে কম্প্যারেটিভ ডিগ্রি, এটা আমরা জানি। সে আছে না, গুড, বেটার, বেস্ট, সেই বেটারটা হচ্ছে কম্প্যারেটিভ আর বেস্টটা হচ্ছে সুপারলেটিভ। টল, টলার, টলেস্ট, ক্লিন, ক্লিনার, ক্লিনেস্ট, হ্যাঁ, এরকম আর কি। তো এরকম হচ্ছে বেসিক ফর্ম, কম্পারেটিভ, সুপারলেটিভ, এগুলো সব কিন্তু পিওএস ট্যাগিং এর মধ্যে আসবে। এই জন্যই গুনতিতে মানে সর্বমোট যোগ করে দেখা যাচ্ছে, গোনাগুনতিতে এতগুলো ইয়ে ট্যাগিং পড়ছে। দেখ, কোনোটায় 87, কোনোটায় 61, কোনোটায় 45। তো কোথা থেকে আসছে? এই যে এই সমস্ত জিনিসগুলো, মানে সবকিছু ধরে সর্বসাকল্যে এতগুলো আমার ট্যাগিং হতে পারে। অ্যাডভার্ব, এই যে কুইকলি, অ্যাডভার্ব কি? যেগুলো ভার্বকে মডিফাই করে। হ্যাঁ, আর অ্যাডজেক্টিভ কি? যেগুলো নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে, তাই না? আর প্রিপোজিশন তো জানি, সেই যে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে আবার। আচ্ছা, তারপর ডিটারমাইনার, এই যে আমাদের WH ডিটারমাইনার। তারপর কোঅর্ডিনেটিং কনজাংশন, হ্যাঁ, তারপর পার্টিকেল। যাই হোক, এগুলো বুঝতেই পারছিস।
তো এইগুলো হচ্ছে আমার টাইপস অফ পার্টস অফ স্পিচ, আমরা সবাই এগুলো আগে পড়ে এসেছি। কিন্তু একটা মেশিনকে শুধু অ্যাডজেক্টিভ বা শুধু ভার্ব এমন বলে ছেড়ে দিলে হবে না। আমরা চাই কি আরো ডিটেলে, আমরা পাস্ট টেন্সটা চাই, না সেটা পাস্ট পার্টিসিপল টেন্সটা চাই, নাকি জিরানটা চাই, নাকি এরকম আর কি বেস সেটা ইনফিনিটিভ ফর্ম সেটা চাই। হ্যাঁ, বা যদি সেটা নাউনও হয়, সিঙ্গুলার না প্লুরাল না প্রপার নাউন, সবকিছু পুরো স্পেসিফিক ইনফরমেশনটা চাইছি। সেই জন্যই তারপর দেখা গেল এত রকমের ট্যাগ অ্যাভেলেবেল আছে, এই যে ইংলিশ পিওএস ট্যাক্সেস। বুঝতে পারছিস? তাই এরা কিছু এক্সাম্পল দিয়ে দেখিয়েছে, ভালো কথা। আচ্ছা, এরপর হচ্ছে ক্লোজড ভার্সেস ওপেন ক্লাস, সেটা কি রকম? দেখ, ক্লোজ ক্লাস কোনগুলো, যেগুলো একদম ফিক্সড, মানে যেগুলো আর বাড়াতে আমরা পারবো না। যেমন ধর প্রোনাউন, প্রোনাউন তো লিমিটেড কতগুলো আছে, আমরা কি ওর বাইরে প্রোনাউনের লিস্ট বাড়াতে পারবো? এই যেমন ধর আই, উই, ইউ, হি, শি, দে, ইট, ব্যাস। এর ওপর কি প্রোনাউন আমরা খুব একটা বাড়াতে পারবো? বা ধর ডিটারমাইনার এ, অ্যান, দি, এর ওপর কি কিছু বাড়াতে পারবো? ধর এই প্রিপোজিশনের লিস্ট, সেটাও একটা ফাইনাইট ছোট একটা লিস্ট। কিন্তু ওপেন ক্লাস কোনগুলোকে বলছে, যেগুলো আমরা ইজিলি বাড়াতেই পারি, বা নতুন নতুন নাম তো আমরা ইনভেন্ট করতেই পারি। হ্যাঁ, এক একটা পার্সনের নাম কি সব উল্টো পাল্টা একটা নাম আমরা রাখতেই পারি। সেটা আমাদের কাছে অদ্ভুত মনে হলেও যে রাখছে তার কাছে অদ্ভুত নয়। হয় না, আমরা প্রতি বছরই নতুন নতুন নাম শুনি। হুম। তো যাই হোক, এটাই বলছে যে কোনোটা হচ্ছে ক্লোজ সেট আর কোনোটা হচ্ছে ওপেন ক্লাস। হ্যাঁ, মানে একটা ক্লোজ ক্লোজ মানে যেটা আর বাড়বে না কখনো। এই যে ডিটারমাইনার এ অ্যান্ড দি, এর বাইরে তো আর কিছু হয় না। তারপর প্রোনাউন যে কটা বললাম, ওর বাইরে তো আর কিছু হবে না। বাট ওপেন ক্লাস সেগুলো কিন্তু ইনভেন্ট হতে পারে আরো, সেগুলো আরো বাড়তে পারে। এইবারে আসল কথাটাই আসছি, অ্যাম্বিগুয়াস সিচুয়েশন গুলো আমরা কিভাবে রিজলভ করব। তো যেরকম বললাম, ওই যে কি যেন বললাম, হি স দা স না কি যেন, ওই সেন্টেন্সটা, যে জন স দা স, জন স দা স। তাহলে এই প্রথম সটা হচ্ছে ভার্বের পাস্ট টেন্স আর দ্বিতীয় সটা হচ্ছে নাউন। তাহলে এই যে অ্যাম্বিগুয়াস সিচুয়েশন, দুটোরই তো সেম সেম স্পেলিং। তো দুটোরই যদি সেম সেম স্পেলিং হয়, তা মেশিন কি করে বুঝবে একটা নাউন একটা ভার্ব? এই অ্যাম্বিগুইটি গুলো রিজলভ করাটা হচ্ছে পিওএস ট্যাগিং এরই একটা পার্ট। এই অ্যাম্বিগুইটি গুলো রিজলভ করতে কিন্তু পিওএস ট্যাগারকে করতেই হবে। সেই জন্যই দেখ, আই লাইক ক্যান্ডি, দেখ আই লাইক ক্যান্ডি, এখানে লাইকটা হচ্ছে একটা ভার্ব। টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো, এই লাইকটা হচ্ছে মানে ওই অ্যাডভার্ব টাইপের, তাই না? টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো, তাহলে এখানে দুটো লাইকের দু রকম মিনিং হতে পারে। তা আমাকে বুঝতে হবে যে কোন সেন্টেন্সের কি মানে বোঝাচ্ছে। বুঝতে পারছিস? আই লাইক ক্যান্ডি, এটা একটা ব্যাপার। টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো, এখানে লাইকটাকে মনে হয় ইন্টারজেকশন বলছে। লাইকটা অ্যাডভার্বও হতে পারে না লাইকটা? যাই হোক, মোট কথা একটা ভার্ব আর আরেকটা সম্পূর্ণ অন্য একটা পিওএস ট্যাগ। সুতরাং স্পেলিং একই হলেই যে সব সময় সেটা ভার্ব হবে বা সেরকম কিন্তু কিছু নয়। তাহলে আমার কিসের ওপর ডিপেন্ড করছে? কনটেক্সটটা, আশেপাশে কি কি ওয়ার্ড আছে। আই লাইক ক্যান্ডি, এখানে লাইকটা দেখ প্রোনাউনের পরে বসেছে, বা নাউনের পরেও বসতে পারতো। জন লাইকস ক্যান্ডি, এমনও হতে পারতো। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি নাউন বা প্রোনাউনের পরে বসে, সেটা ভার্ব হওয়ার চান্স বেশি। আর এখানে দেখ টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো, এটা একটা ভার্বের পরে বসেছে। আমি যতদূর জানি লাইকটা কিন্তু একটা অ্যাডভার্বও হয়। যাই হোক, তো এখানে টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো, অ্যাডভার্ব হোক এখানে ইন্টারজেকশন হোক, মোট কথা এখানে ভার্ব নয় সেটা বুঝতেই পারছিস। সময় একদম অ্যারোর মতো মানে পাস হয়ে যায়, টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো। তো এই যে লাইকটা, এটা একদমই কিন্তু ভার্ব নয়। হলো, তা এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে অ্যাম্বিগুইটি গুলো, এগুলো রিজলভ করাটা কিন্তু একটা বিশাল টাস্ক। আই বট ইট অ্যাট দ্য শপ অ্যারাউন্ড দ্য কর্নার, আই নেভার গট অ্যারাউন্ড টু গেটিং আ কার। বুঝতে পারছিস কোথায় কোনটা মিনিং? আর নিউ প্রাইস কস্ট অ্যারাউন্ড, দেখ কোনোটাই ইন্টারজেকশন হচ্ছে আরপি, আরপিটা কি বোঝাচ্ছে? আই নেভার গট অ্যারাউন্ড টু গেটিং আ কার, আরপিটা কি বোঝাচ্ছে আবার কে জানে? আরপি এখানে দেখতে কিছু আছে নাকি আরপি দিয়ে? না,
ও পার্টিকেল, আচ্ছা। তো যাই হোক, এবারে পিওএস ট্যাগিং প্রসেসটা এই যে বলছে ইনিশিয়াল তো টোকেনাইজেশন করতেই হবে, টোকেনাইজেশন পড়িয়েছি। Assume a separate initial tokenization process that separates and disambiguates punctuation, including detecting sentence boundary. এরপর ওই যে কর্পাস, আমার কাছে ব্রাউন কর্পাস থাকতে পারে, ব্রিটিশ নর্মাল, ব্রিটিশ ন্যাশনাল কর্পাস বিএনসি যেটাকে বলে সেটাও থাকতে পারে, বা পেন ট্রি ব্যাংক কর্পাস, এই যে পেন ট্রি ব্যাংক কর্পাস এসবও থাকতে পারে। তো কোনো একটা কর্পাস আমার চাই, কর্পাসটা স্টাডি না করলে আমি লার্ন করতে পারবো না। আমি একটা সেন্টেন্স র্যান্ডাম দিয়ে দিলাম, কোনো রকম ব্যাক ডিটেল মানে কোনো রকম ব্যাকগ্রাউন্ড নলেজ ছাড়া পিওএস ট্যাগিং করা অসম্ভব। তো আমাকে তখন কর্পাস স্টাডি করতেই হবে। এবার কোনো ক্ষেত্রে হতে পারে ব্রাউন কর্পাস, কোনো ক্ষেত্রে ব্রিটিশ ন্যাশনাল কর্পাস, কোনো ক্ষেত্রে পেন ট্রি ব্যাংক কর্পাস, এরকম হতে পারে। হুম, আচ্ছা। তো যাই হোক, এইবার এই যে রুল বেসড, রুল বেসডের ব্যাপারটা কি হিউম্যান ক্রাফটেড রুলস কিরকম, যেমন ধর নাউন বা প্রোনাউনের পরে যেটা বসবে সেটা সবসময় ভার্বি হওয়ার কথা, মোস্ট অফ দ্য টাইম সেটা ভার্বি হওয়ার কথা। ওই যে আই লাইক ক্যান্ডি, আইটা প্রোনাউন, তারপরে একটা ভার্ব বসলো। জন স দা স, জন ছিল একটা সরি একটা নাউন ছিল, প্রপার নাউন। স ওটা ভার্বের পাস্ট টেন্স। তো এইরকম হিউম্যান ক্রাফটেড রুল আসলে অ্যাকচুয়ালি করা যায়, বাট সেটা করতে গেলে কি হয়, হিউজ সেট অফ রুল ক্রাফট করতে হবে, এবং অত হিউজ সেট অফ রুল ক্রাফট করাটা এবং সেখান থেকে অ্যাম্বিগুইটি রিজলভ করাটা খুব সমস্যার আর কি। হিউম্যান ক্রাফটেড রুলস বেসড অন লেক্সিক্যাল অ্যান্ড আদার লিঙ্গুইস্টিক নলেজ। আমরা রুল বেসড করতেই পারি পিওএস ট্যাগার, কিন্তু সবকিছু তো রুল বেসড দেওয়ার হয় না, কারণ রুল বেসড লিমিটেশন আছে। যদি লার্জ ডেটা সেট হয় কত রুল বানাবো আমি, তাই না? সেই জন্য আমাকে এবার যেতে হচ্ছে কোথায় না, লার্নিং এর ওপর বেস করে। এই যে স্ট্যাটিস্টিক্যাল মডেল, হ্যাঁ, মার্কভ চেইন, হিডেন মার্কভ মডেল, রুল লার্নিং, নিউরাল নেটওয়ার্ক। এই যেখানে বলেছে যে লার্নিং বেসড অ্যাপ্রোচেস হ্যাভ বিন ফাউন্ড টু বি মোর এফেক্টিভ ওভারঅল, taking into account the total amount of human expertise and effort involved. হিউম্যান এক্সপার্টাইজ আর এফর্ট, এটা লাগে কোথায়? এটা লাগে আমার রুল বেসড এর ক্ষেত্রে, কারণ প্রত্যেকটা রুল ধরে ধরে ক্রাফট করতে হয় তো আমাদেরকেই, হিউম্যানকেই। সেজন্য এই সমস্ত রুলগুলো ক্রাফট করতে গেলে হিউজ এফর্টও লাগে, আবার হিউম্যান এক্সপার্টাইজও লাগে। তো সেই জন্য কি হবে, এই রুল বেসড গুলো খুব সমস্যা। আমি বলছি না যে রুল বেসড গুলো ইনএফিশিয়েন্ট, তা নয়, ঠিকঠাক মতো ক্রাফট করতে পারলে রুল বেস সিস্টেমও চলবে, কিন্তু তার লিমিটেশনটা কোথায়, ওই যে হিউজ ডেটা সেট হলে তখন কিন্তু ধরে ধরে রুলগুলোকে সিনথেসাইজ করা খুব সমস্যা। সেই জন্য তখন কি হয়, হিউম্যান এক্সপার্টাইজ তো লাগেই, তার সাথে বিশাল এফোর্ট লাগে। তো এই হচ্ছে আমার এবার ক্লাসিফিকেশন লার্নিং এ এলো। তো ক্লাসিফিকেশন লার্নিং এর ব্যাপারটা বুঝতেই পারছিস যে আমার একটা কর্পাস থাকবে, ডেটা সেট গুলোকে স্টাডি করে করে আমরা বুঝেই নেব যে কোনটার পর কোন পিওএস ট্যাগ আসতে পারে, কোনটার পর কোন পিওএস ট্যাগ আসতে পারে। তো এখানে অনেক কিছুই দিয়েছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি, এগুলো একটু রিডিং করে নি, সেরকম কিছু নয়, স্লাইড বাই স্লাইড আমি দেখে দেখে পড়াচ্ছি না। এই যেমন ধর সিমেন্টিক রোল লেবেলিং, যে জন ড্রোভ মেরি from Austin to Dallas in his Toyota Prius. The hammer broke the window. এটা কি রকম সিমেন্টিক রোল? প্রথমটা হচ্ছে এজেন্ট, এই যে এজেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে ভার্ব মানে অ্যাকশন, তারপরে হচ্ছে অবজেক্ট। তা সিমেন্টিক রোল লেভেলিং হচ্ছে জিনিসটা এইরকম হয় যে কার কোনটা রোল। এই যে ব্রোক, ব্রোকের সাবজেক্ট কোনটা? হ্যামার, হ্যামার দিয়ে তো উইন্ডোটা ভাঙা হলো, তাহলে ব্রোকটা হয় যদি ব্রেক, এটা যদি হয় সাবজেক্ট, তাহলে হ্যামার এটা হচ্ছে, এই ব্রেকটা হয় ভার, হ্যামারটা হয় তার সাবজেক্ট, আর উইন্ডোটা হচ্ছে অবজেক্ট। এরকম দেখ, এই যে এজেন্ট, পেশেন্ট, এজেন্ট হচ্ছে জন, হ্যাঁ, পেশেন্ট হচ্ছে মেরি, সোর্স এই যে অস্টিন, ডেস্টিনেশন ডাল্লাস, ইনস্ট্রুমেন্ট হচ্ছে ওর গাড়িটা, এই যে। তাহলে বুঝতে পারছিস, জন ড্রোভ মেরি ফ্রম অস্টিন টু ডাল্লাস ইন হিজ টয়োটা প্রিয়াস। তাহলে এই যে জিনিসটা লিখেছে এর প্রত্যেকটা
মানে আমি ধরে ধরে রোলগুলোকে অ্যাসাইন করছি আর কি। এই যে সিম্যান্টিক রোল প্লেড বাই ইচ নাউন ফ্রেজ, কোনোটা এজেন্ট, এখানে পেশেন্ট, কিন্তু এখানে পেশেন্টই তা যে বলা যাচ্ছেও না। এখানে যে মানে কে জানে জন ডক্টর আর মেরি পেশেন্ট, যাই হোক এখানে বলেছে এরকম এজেন্ট, পেশেন্ট, সোর্স, ডেস্টিনেশন, ইনস্ট্রুমেন্ট। এর এক একটা ওয়ার্ডের এক একটা টোকেনের এক একটা রকমের রোল, সেটাই এখানে লেবেল করেছে কোন টোকেনটার কি রোল। বায়ো ইনফরমেটিভ সেটা হচ্ছে ডিএনএ সিকোয়েন্স, ওই যে এটিজিসি ডিএনএ সিকোয়েন্স, যাই হোক এসবের মধ্যে আমি যাচ্ছি না। মেন ব্যাপারটা আমি একটু বোঝাচ্ছি যে মার্কভ চেইনটা, এটা বলার জন্যই আমি আজকে বসেছি। দেখ এখানে মার্কভ চেনে কি হয়, এই ছবিটা দেওয়ার আগে আমি একটুখানি এখান থেকে দেখাচ্ছি যাতে করে তোরা আরেকটু ভালো করে বুঝতে পারিস। দেখ আমি এটা সার্চ করে রেখেছি এই উইন্ডোটার মধ্যে, তোদের এইটাও দেখাতে পারি। এখানে সুন্দর একটা ম্যাট্রিক্স দিয়ে বুঝিয়েছে এই হিডেন মার্কভ মডেল। খুব সহজ জিনিসটা, প্রথমবার বুঝতে পারলেই সহজই লাগবে। আচ্ছা দেখ, ধর আমি এরকম কতগুলো স্টেট দেখাচ্ছি, দাঁড়া আরেকটা আমি বুকমার্ক করে রেখেছি, সেটা বেশ ভালোই লেগেছে আমার। আরেকটা দেখছিলাম কালকে, এখানেও বেশ ভালো বুঝিয়েছি। এই যে দেখ টাইম ফ্লাইজ লাইক অ্যান অ্যারো, দেখাচ্ছিলাম না এক্সাম্পলটা, এখানেও দিয়েছে। আমি যেখানে যেখানে যা ভালো দেখেছি আমি সব সেভ করে রেখেছি, সেটা কোনোটা ওয়েব পেজও হতে পারে, কোনোটা চ্যাট জিপিটির চ্যাট হিস্ট্রিও হতে পারে, বা কোনোটা পিপিটি পিডিএফ ও হতে পারে। আমি তোদের সবটাই দিয়ে দেবো, যেটা তোদের সুবিধে মনে হয় সেটা করবি, কোনো চাপাচাপির কিচ্ছু নেই। দেখ এই এক্সাম্পলটা চ্যাট জিপিটিও আছে, এখানেও আছে, দেখ কি সুন্দর করে বুঝিয়েছে। আমি একটু বলার চেষ্টা করছি, কেমন? ধর এখানে কতগুলো সেট অফ স্ট্রিং আছে, মানে পরপর ওয়েদার ফোরকাস্ট আর কি। আমি গত 10 দিনের ওয়েদার ফোরকাস্ট আমি স্টোর করে রেখেছি, কোনোদিন সানি, কোনোদিন ক্লাউডি, কোনোদিন রেনি, এরকম ভাবে আমি কতগুলো ওয়েদার ফোরকাস্ট 10 দিনের ওয়েদার ফোরকাস্ট আমি স্টোর করেছি। তার উপর বেস করে আমি ডিটারমাইন করব তার পরের দিনের ওয়েদারটা কি হতে পারে। তাই গেল রে বাবা, তার পরের দিনের ওয়েদারটা কি হতে পারে সেটাকে আমি প্রেডিক্ট করব। না এখানেও আছে ভালো করে বোঝানো, এ দেখ এই যে সানি রেনি ক্লাউডি ক্লাউডি সানি 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 রেনি, বুঝতে পারছিস এগুলো কি বলতে? এগুলো কিছুই না, 1 2 3 4 5 6 7 8, মানে হচ্ছে গত 8 দিনের ওয়েদার ফরকাস্ট, কোন দিন কিরকম গেছে, এটার উপর বেস করে তার পরের দিনের ওয়েদারটা কিরকম যেতে পারে আমাকে প্রেডিক্ট করতে হবে। এই মার্কভ চেন মডেলটাই আমি বোঝাচ্ছি, খুব ভালো করে দেখ এবার। এই যে আমি একটা স্ট্রিং নিয়েছি, এর থেকে কত রকমের চয়েস হতে পারে। দেখ সানি সানি, দাঁড়া এখানে তো ছিল রে বোঝানো, আমি যে রাখলাম সব সেভ করে। এই যে পেয়ে গেছি, এটাই খুঁজছিলাম। আমি গত 10 দিনে ওয়েদার ফোরকাস্ট এরকম স্টোর করে রেখেছি। এবার এখান থেকে আমাকে দেখতে হবে যে কত রকমের ট্রানজিশন হচ্ছে, খুব ভালো করে দেখ। এ দেখ রেনির থেকে রেনি, আবার রেনির থেকে সানি, আবার সানির থেকে রেনি, আবার রেনির থেকে সানি, বুঝতে পারছিস? এরকম করে কতগুলো ট্রানজিশন হয়, আমি গোটাটা লিস্ট করেছি এইখানে, দেখ কি সুন্দর বুঝিয়েছে। আমি কতগুলো ট্রানজিশন হচ্ছে সব কটাকে লিস্ট ডাউন করছি, যে রেনি 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 সানি সানি রেনি এরকম। এইবার এর থেকে যেগুলো ইউনিক হচ্ছে, মানে দেখ এ দেখ রেনি টু রেনি, দেখ রেনি টু রেনি কতবার এসছে, রেনি টু রেনি, রেনি টু রেনি একবারই এসছে। আচ্ছা রেনি টু সানি, দেখ রেনি টু সানি এখানেও একবার আছে, এইখানেও একবার আছে, আবার এইখানেও একবার আছে। তাহলে ইউনিক কতগুলো হচ্ছে সেটা লিখেছে, রেনি টু সানি। আবার সানি টু রেনি দেখ কতগুলো আছে, দেখ সানি টু রেনি, দেখ সানি টু রেনি, বুঝতে পারছিস? এগুলো কিন্তু স্টেট ট্রানজিশন। আমি যদি রেনিতে থাকি সেখান থেকে রেনি হচ্ছে কতবার, আবার রেনিতে থাকলে সেখান থেকে সানি হচ্ছে কতবার, আবার সানিতে থাকলে সেখান থেকে সানি হচ্ছে কতবার, আর সানিতে থাকলে সেখান থেকে রেনি হচ্ছে কতবার। এই তো পসিবল
মানে রেনি টু রেনি, রেনি টু সানি, মন দিয়ে শুনবি, সানি টু সানি, সানি টু রেনি, এর বাইরে তো আর কিছু হবে না। আমার পসিবল ওয়েদার দু রকমের হচ্ছে, হয় সানি নয় রেনি। বুঝতে পারছিস? তাহলে এই যদি হয়, আমি সমস্ত রকমের পসিবল ট্রানজিশন গুলো এই যে পেয়ার বাই পেয়ার লিখে ফেললাম। এটা কেন লিখলাম? তার কারণ হচ্ছে রেনি টু রেনি কতবার অকার করছে। হ্যাঁ, রেনি টু রেনি অকার করছে একবার, রেনি টু সানি অকার করছে তিনবার। দেখ, রেনি টু সানি, এই দেখ এক, এ দেখ দুই, এ দেখ তিন। বুঝতে পারছিস? আবার সানি টু রেনি অকার করছে দুবার। এ দেখ, সানি টু রেনি, এই এক, এই দুই, সানি টু রেনি অকার করছে দুবার। আর সানি টু সানি অকার করছে তিনবার। এই দেখ, সানি টু সানি দেখ কোথায় কোথায় আছে, সানি টু সানি, এই এক, এই দুই, এই তিন। দেখ, ঠিক এই স্ট্রিং থেকে আমি পেয়ার গুলো বানিয়ে দিলাম, কোনো ব্যাপারই না পেয়ার গুলো বানানো। এবার আমি কাউন্ট করছি যে রেনি থেকে রেনি কবার আসছে, রেনির থেকে সানি কতবার আসছে, আবার সানির থেকে রেনি কতবার, সানির থেকে সানি কতবার। দেখ, এই অবধি ক্লিয়ার? খুব মন দিয়ে বস, সহজ একটা এক্সাম্পল দিয়ে মার্কআপ চেনটা বুঝিয়েছে। আমি এই এক্সাম্পলটা আমি এখানেও পেয়েছি, আমি যার জন্য দুটোই সেভ করে রেখেছি। শুধু এখানে ক্লাউডি দিয়েছে আরেকটা স্টেট, সেটা এখানে নেই, সেজন্য আমি আগে সিম্পলটা বোঝাচ্ছি, শুধু সানি আর রেনি দিয়ে। ওখানে আবার আরেকটা জুড়ে দিয়েছে ক্লাউডি, ঠিক আছে, কোনো ব্যাপার না। একটা বুঝলে আরেকটা এমনি ক্লিয়ার হয়ে যাবে। আমি ওই জন্য এত খুঁজেছি যে কোনটা সহজ হয় তোদের বোঝানোর জন্য। হুম, আচ্ছা। তো যাই হোক, এবার আমি কি বার করছি, দেখ, প্রবাবিলিটি অফ এস জে বাই এস আই, সেই কন্ডিশনাল প্রবাবিলিটি দেখেছিস। এস আই অকার করে গেছে, তারপর এস জে অকার হওয়ার চান্স কত, মানে উই নো দ্যাট দ্য ইভেন্ট এস আই হ্যাজ অলরেডি অকার্ড। হ্যাঁ, তো ডিপেন্ডিং অন দ্যাট এস জে ইভেন্টটা অকার করার চান্স কত। এই দেখ, এই হচ্ছে কাউন্ট এস আই বাই এস জে ডিভাইডেড বাই কাউন্ট এস আই। এই হলো ব্যাপারটা। তাহলে এবার সব কটা কাউন্টই আমি রেখে দিয়েছি। এই দেখ, রেনির থেকে টোটাল আউটগোয়িং ট্রানজিশন কত হচ্ছে। এই দেখ, রেনির থেকে আউটগোয়িং ট্রানজিশন হচ্ছে মোট 4টে, আর সানির থেকে আউটগোয়িং ট্রানজিশন হচ্ছে মোট 5টা। দেখেছিস? এই দেখ, আউটগোয়িং ট্রানজিশন রেনির থেকে 4টে। তাহলে রেনি টু রেনি হওয়ার চান্স কত, 1/4। আর এখানে দেখ, রেনি টু সানি হওয়ার চান্স হচ্ছে 3/4। দেখ, এই যে রেনি টু সানি 3 হয়েছে, মানে আমাকে দেখতে হবে রেনির থেকে কতগুলো আউটগোয়িং লিঙ্ক বেরোচ্ছে, 4টে মোট। এবার আমি রেনির থেকে সানি পাওয়ার চান্স কত, 3/4, আর রেনির থেকে রেনি 1/4। ঠিক, এবার সানির জন্য তুই দেখ, দেখ এখানে সানির থেকে আউটগোয়িং লিঙ্ক কটা বেরোচ্ছে, মোট 5টা। এই দেখ, 2 আর 3 5 হলো। এবার তাই যদি হয়, তাহলে সানি যদি থাকে, তাহলে রেনি অকার করার চান্স কত, মানে সানি টু রেনি অকার করার চান্স কত, আর সানি টু সানি অকার করার চান্স কত। এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারলি? তাহলে আমাকে দেখতে হবে একটা পার্টিকুলার স্টেট থেকে আউটগোয়িং কতগুলো এজ আসছে, আউটগোয়িং এজ। রেনি থেকে আউটগোয়িং এজ আসছে মোট 4টে, মানে আউটগোয়িং ট্রানজিশন, সোজা কথা। এবার তাই যদি হয়, তাহলে রেনির থেকে রেনিতে যাবে একটা কেস, আর রেনির থেকে সানিতে যাবে 3টে কেস। ঠিক এটাও তাই। এইবার চট করে আমি ট্রানজিশন টেবিলটাকে বানিয়ে নিচ্ছি। এই দেখ, এই যে ফ্রম টু রেনি সানি, এখানেও তাই, রেনি সানি। ঠিক আছে, এবার আমি এই যে এক একটা রো কি ডিটারমাইন করছে, রেনি থেকে রেনি হওয়ার চান্স কত, রেনি থেকে সানি হওয়ার চান্স কত। দেখ, এই দেখ, এই দেখ, একটা রো কে অ্যাড করলে কিন্তু প্রবাবিলিটি 1 হবে, সামেশন। সানির থেকে রেনি, সানির থেকে সানি, এর বাইরে তো আর কোনো ট্রানজিশন হতে পারে না। সো আমার এই রোটাকে অ্যাড করলে 1 এলো, হলো। ইচ রো সামস টু 1 হয়েছে। সো এইটাই হচ্ছে আমার মার্কঅফ ট্রানজিশন ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে এবার ছোট্ট আকারে আমি এরকম করে লিখলাম, দেখেছিস কত সুন্দর, 0.25, 0.75, 0.4, 0.6। এই হচ্ছে আমার ম্যাট্রিক্স ফর্ম। তাহলে এক একটা রো বোঝাচ্ছে এক একটা কারেন্ট স্টেটকে, আর এক একটা কলাম নেক্সট স্টেটকে। কেন বুঝতে পারছিস? এই দেখ, এক একটা রো, এই যে রেনি, এই রোটা বোঝাচ্ছে পুরো আমি রেনিতে আছি, প্রেজেন্ট আমি রেনিতে আছি। আর এক একটা কলাম কি বোঝাচ্ছে, আমি নেক্সট কোন স্টেটে যাচ্ছি। এটা রেনির থেকে রেনিতে যাচ্ছি, এটা রেনির থেকে সানিতে যাচ্ছি। আর এই পুরো রোটা কি ইন্ডিকেট করলো, রেনির থেকে টোটাল আউটগোয়িং ট্রানজিশন কি কি, রেনির থেকে রেনি হওয়ার চান্স এত, রেনির থেকে সানি হওয়ার চান্স। একদম সহজ একটা এক্সাম্পল, খুব ভালো লেগেছে আমার এই এক্সাম্পলটা, ওই জন্য এটা দুখানা দিয়ে বুঝিয়েছি, শুধু রানি, এই একটা সানি আর রেনি।
এখানে দুটো এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে। এইবার ঠিক এইটাকে পিওএস ট্যাগিং এর কেস দিয়ে তুই একটু কম্পেয়ার কর যে কেন আমি এই রানী রানী বলছি বারবার, কেন আমি এই সানি আর রেনির জিনিসটা আনলাম। তুই ধরে নে আমি কতগুলো ওয়ার্ড ইনপুট দিয়েছি, মানে একটা সেন্টেন্স, হ্যাঁ, তাহলে কতগুলো ওয়ার্ডের অকার করার পর তার পরের ওয়ার্ডটা কি পিওএস এর হতে পারে সেটা আমি প্রেডিক্ট করতে পারি এই মার্কঅফ চেন দিয়ে। এখানে আমরা 10 দিনের ওয়েদার ফোরকাস্ট রিপোর্টকে স্টোর করে রেখেছি। প্রথম দুদিন রেনি, তারপর সানি, আবার একদিন রেনি, আবার দুদিন সানি, এই করে করে আমি প্রেডিক্ট করছি 11 নম্বর দিনে আমি ওয়েদারটা কিরকম পেতে পারি, সেটা রেনি পাবো নাকি সানি পাবো। তো তুই ঠিক এটাকে পিওএস ট্যাগস হিসেবে ধরে নে। তার নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এরকম অকার করতে হতে তার ঠিক পরের পিওএস ট্যাগটা কি হতে পারে। এইখানেই মার্কঅফ চেনের ইমপ্লিমেন্টেশনটা। এত সুন্দর জিনিসটা, পুরোটাই কিন্তু হচ্ছে আমার কন্ডিশনাল প্রবাবিলিটি, পুরোটাই কন্ডিশনাল প্রবাবিলিটি। তাহলে হচ্ছে বেস থিওরেম। তাহলে বেস থিওরেমটা কিভাবে কাজ করছে, যে পি অফ এ বাই বি, এটা তো তোরা জানিস, এটা কন্ডিশনাল প্রবাবিলিটি। এই যে এটা পুরোটাই কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে আমরা দেখলাম যে রেনির থেকে টোটাল আউটগোয়িং ট্রানজিশন কত হচ্ছে, এই 4টে, আর রেনির থেকে রেডি হওয়ার চান্স হচ্ছে 1টা। এই অবধি সবার ক্লিয়ার কিনা আমাকে বলতো। সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম এই সানি রেনি, সানি রেনি। এর থেকে সহজ এক্সাম্পল আর পাবি না এই মার্কঅফ ট্রানজিশন ম্যাট্রিক্সটা বোঝানোর জন্য। খুব সহজ একটা এক্সাম্পল। সবার ক্লিয়ার হলো কিনা বল, আগে বল, তারপর পিওএস ট্যাগিং এ যাচ্ছি। সবার ক্লিয়ার এইটুকু? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। এইবারে দেখ, যদি পিওএস আমরা ট্যাগ করতে চাই, কি সুন্দর বুঝিয়েছে দেখ এখানে। আমি কর্পাসটাকে, হ্যাঁ কর্পাস কিন্তু আমার আসল, কর্পাস না থাকলে কিন্তু আমি লার্নিং এর জায়গাটাই পাবো না। এই যে মেশিন লার্নিং নিয়ে এত এত কাজ হচ্ছে, ট্রেন করতে হয়, তো ট্রেন কিসের ওপর করে, ডেটা সেটের ওপর। এখানে সেটাই হচ্ছে কর্পাস। আমাকে দেখতে হবে নাউন টোটাল কটা আছে, 1000 আছে। এবার নাউনের পর ভার্ব অকার করছে কতগুলো জায়গায়, 500টা জায়গায় নাউনের পর ভার্ব অকার করছে। তাই যদি হয় তাহলে প্রবাবিলিটি অফ ভার্ব বাই নাউন ইজ ইকুয়াল টু 0.5। ঠিক কন্ডিশনাল প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ এ বাই বি ইজ ইকুয়াল টু কি হয়, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। এখানেও তাই দেখ 0.5। বুঝতে পারছিস? এইবার যদি এমন হয় যে রেনির থেকে স্নোই হওয়ার চান্স কত, দেখ স্নোই আমি গত 10 দিনের ওয়েদারে একদিনও পেয়েছি। এই যে আমি যে পুরো স্ট্রিংটাকে আমি করে রেখেছিলাম, স্নোই কোথাও দেখতে পাচ্ছিস চিহ্ন? না। সুতরাং হুট করে এরপরে স্নোই আসার চান্স কিন্তু 0। তার কারণ কি, স্নোইটা তো অকারই করেনি কোথাও। বুঝতে পারলি? এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানেও তাই, এক্সাম্পল ট্যাগস আমার কাছে আছে, নাউন আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে। ঠিক রেনি সানির জায়গায় এ দেখ, ইনস্টেড অফ রেনি সানি আমাদের কাছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, হ্যান ত্যান ওরকগুলো ইয়ে আছে, কি বলে, ট্যাগ আছে। এবার আমাকে দেখতে হবে ঠিক তারপরে যে টোকেনটা পাবে, মানে যে ওয়ার্ডটা পাবে, সেটা কোন পিওএস ট্যাগের হতে পারে। কি করে ডিসাইড করব, এই যে কাউন্ট নাউন, আগে নাউন গুলোকে কাউন্ট করলাম, 1000টা হচ্ছে। নাউনের ইমিডিয়েট পরে ভার্ব অকার হচ্ছে 500টা জায়গায়, সো এটা হচ্ছে 0.5। কিন্তু রেনির পর স্নোই আমরা কোথাও দেখতে পাচ্ছি না, সেজন্য রেনির পর স্নোই হওয়ার চান্স 0। এই যে 0 প্রবাবিলিটিস, এখানে একটু সমস্যা। তো যাই হোক, মানে এখানে স্নোই হওয়ার চান্স, স্মুদিং পরের দিন পড়াবো। হ্যাঁ, স্মুদিং নিয়ে এখন চিন্তা করিস না, অ্যাড 1 স্মুদিং, এখানে জাস্ট ওপরে ওই 1 আর নিচে n অ্যাড করে দিচ্ছে, n ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টেটস। ইট প্রিভেন্টস 0 প্রবাবিলিটি, 0 প্রবাবিলিটি হয়ে গেলে তো মুশকিল ওই জন্য। আচ্ছা, তো যাই হোক, তো আমার ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে আমার ফর্মুলা, প্রবাবিলিটি অফ নেক্সট বাই কারেন্ট। মানে কারেন্ট স্টেটটা হতে পারে আমার সানি, হতে পারে আমার রেনি, আগেও বলেছি। এবার কারেন্ট স্টেটে থাকাকালীন তার নেক্সট স্টেটে যাওয়ার যে মানে প্রবাবিলিটিটা, আমি সানিতে আছি সেখান থেকে সানিতে যাওয়ার চান্স কত, আমি সানিতে আছি সেখান থেকে রেনিতে যাওয়ার চান্স কত, বা রেনিতে আছি সেখান থেকে রেনিতে যাওয়ার চান্স কত। ঠিক এই হচ্ছে আমার ফর্মুলাটা, ট্রানজিশন কাউন্ট ডিভাইডেড বাই টোটাল আউটগোয়িং ট্রানজিশন ফ্রম কারেন্ট। ওই দেখ কি করছিলাম, প্রবাবিলিটি অফ এস বাই আর,
3/4 করছিলাম। কেন 4 কেন করছিলাম? রেনির থেকে টোটাল আউটগোয়িং ট্রানজিশন ছিল 4টে, আর রেনি থেকে সানি ট্রানজিশন ছিল 3টে। দেখেছিস? একদম সহজ জিনিসটা, এই যে, ঠিক আছে? এইখানেই এটাকে জাস্ট একটা ছোট ওই ফর্মুলা আকারে দেখিয়েছে। এইবার আমি এই এক্সাম্পলটায় আসছি। ইচ্ছে করে আমি এটা প্রথমে বলিনি। এখানে 3 রকম দিয়েছে, সানি, রেনি, ক্লাউডি। আমি একদম সিম্পল সিম্পল জিনিস দিয়ে বোঝাতে শুরু করছি যাতে তোদের বুঝতে কোনো না প্রবলেম হয়। একবারই বলছি, হয়তো আর টাইমও পাবো না পুরো সেমিস্টারে বলার। মার্কভ চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কান খুলে একদম শুনে মাথায় ঢুকিয়ে নে। মার্কভ চেনটা পুরোটাই কন্ডিশনাল প্রবাবিলিটি। হলো, আমাকে দেখতে হবে রেনির থেকে আউটগোয়িং স্টেট কতগুলো আসছে, আউটগোয়িং ট্রানজিশন। তার উপর বেস করে আমার রেনির থেকে রেনির ট্রানজিশন কত আর রেনির থেকে সানির ট্রানজিশন কত। হলো? হ্যাঁ, দাঁড়া আমি ডিটেলে আসছি তো। এখানে আমাকে দেখতে হবে টোটাল নাম্বার অফ নাউন কতগুলো রয়েছে। এখানে বলছে 1000। কোথা থেকে পেলাম? ওই কর্পাস থেকে। কর্পাস আমি যেটা যখন ইউজ করব, পেন ট্রি ব্যাংক ইউজ করলে একরকম, বিএনসি মানে ব্রিটিশ নর্মাল, ব্রিটিশ ন্যাশনাল কর্পাস ইউজ করলে একরকম, ব্রাউন কর্পাসে একরকম। পুরো কাউন্টটা দেবে নাউনের, কত রকম কাউন্ট আছে, মানে কত রকমের নাউন আছে, সব কাউন্ট করে দেখা গেল 1000 রকমের আমি নাউন পেলাম। বেশ ভালো কথা। এবার নাউনের পরেই ভার্ব আসছে কটা জায়গায়, 500 জায়গায় ধরে নিলাম আমি। এগুলো সব কর্পাসে আছে, আমি কোথায় পাবো এগুলো? নাউনের ইমিডিয়েট পরে ভার্ব আছে 500 জায়গায়। এই ইনফরমেশনটা আমি কোথা থেকে পাবো? অবশ্যই কর্পাস থেকে পাবো। পরিষ্কার লিখেছে ফ্রম কর্পাস, যখন যে কর্পাসটা আমি ইউজ করছি। আর কর্পাস মানেই ডেটা সেট। নাউনের ইমিডিয়েট পরে ভার্ব ইউজ হয়েছে 500টা জায়গায়, আর টোটাল নাউন দেখা যাচ্ছে যে 1000টা। বুঝতে পারছিস? তার মানে তাহলে ভার্ব বাই নাউন এটা কত? প্রবাবিলিটি অফ ভার্ব বাই নাউন 0.5। এই যে এটা বাই এটা, ঠিক ওই রানি টু সাই, রেনি টু সানি ওরকম করছিলাম যেটা, ওই রকম। এই যে ঠিক এটাই তো, একই ব্যাপার। এখানে ছোট্ট একটা স্ট্রিং মনে হচ্ছে, তুই ধরে নে না এটাই কর্পাস, তুই ধরে নে না এটাই কর্পাস। এখানে 10খানা ওয়ার্ড আছে কর্পাসের মধ্যে, ওই জন্য এত সহজ মনে হয়েছে এটা। এবার যদি আমার কর্পাসটা 10-এর জায়গায় 10,000 ওয়ার্ড থাকে, আমি কি তখন এখানে লিখে দেখাতে পারবো না? তখন শুধু কাউন্টটা এখানে লিখে দিয়েছে। তুই ধরে নে এটাই আমার কর্পাস। আমার 10 দিনের ওয়েদার ফোরকাস্ট রিপোর্ট আমি স্টাডি করে আমি স্টোর করে রেখেছি, তার উপর বেস করে আমার 11 দিনের দিন কি আসতে পারে সেটা আমি করবো আর কি, ডিসাইড করবো। বুঝতে পারলি কি বলছি? তাহলে এই হচ্ছে আমার ছোট্ট একটা কর্পাস যদি হয় তাহলে আমি ধরলাম 10টা ওয়ার্ড আছে তার মধ্যে, কিন্তু কর্পাস তো অত ছোট হয় না। সেই জন্যই আমি কখনো 1000 হতে পারে, কখনো 10,000 হতে পারে। আমি ধরে নিলাম কোনো একটা কর্পাস স্টাডি করে আমি নাউনটা 1000 রকমের নাউন পেলাম। এবার নাউনের ঠিক পরেই দেখছি ভার্ব অকার করছে 500 জায়গায়। তাহলে কি হবে? এই যে এটা, মানে প্রবাবিলিটি অফ ভার্ব বাই নাউন হচ্ছে 0.5। হলো? আচ্ছা, এবার দেখ এই এক্সাম্পলটা এবার ভালো করে দেখ। সানি, রেনি, ক্লাউডি, ক্লাউডি, সানি, 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 রেনি। এর উপর বেস করে আমাকে ভাবতে হবে তার পরের দিনের ওয়েদারটা কি আসতে পারে। এই যে মার্কভিয়ান প্রপার্টি। বুঝতে পারছিস? তা কি করে আমি বুঝতে পারছি? এই যে স্টেট ডায়াগ্রামটা আঁকলো, কিভাবে আঁকলো সেটা বুঝতে পারছিস? ঠিক এখান থেকে ওই পেয়ার বাই পেয়ার ট্রানজিশনটাকে লিখে ফেলবি। সানি টু রেনি, রেনি টু ক্লাউডি, ক্লাউডি টু ক্লাউডি, সব লিখে ফেলবি। এবার দেখ এখানে দেখ, সানি টু সানি, রেনি টু সানি, ক্লাউডি টু সানি, সব কটা প্রবাবিলিটি বার করেছে। দেখ সব কটাকে যোগ করলে 1 আসছে। তার কারণ কি? প্রবাবিলিটি অফ সানি সেটা হচ্ছে আমার টোটাল ইভেন্টটা। এবার সানি যদি হয় সেখান থেকে আমি 3 রকমের পসিবল আউটকাম পেতে পারি। হয় আমি সানির থেকে সানি পাবো, নয় সানির থেকে রেনি পাবো, আর নয় সানির থেকে ক্লাউডি পাবো। সব কটাকে অ্যাড করলে কিন্তু 1 আসতে হবে। আবার দেখ রেনির থেকে সানি, রেনি টু রেনি, এটাও দেখ সব কটাকে যোগ করলে 1 আসছে। কিছুই না, দেখ তুই এখান থেকে পেয়ার গুলোকে লিখবি যেরকম এখানে দেখিয়েছিল। এই যে সব কটা পেয়ারকে আগে লিখবি, পেয়ারকে লিখে লিখে ওই ট্রানজিশন গুলোকে দেখবি টোটাল নাম্বার অফ ট্রানজিশন কত আছে, ওটা যাবে ডিনোমিনেটারে। আর যে স্পেসিফিক যে ট্রানজিশনটা
ওইটা উপরে, মানে টোটাল নাম্বার অফ কারেন্ট স্টেট যেটা, সেটা যাবে নিচে, মানে ডিনোমিনেটারে। আর এই যে ঠিক এই জিনিসটা করেই দেখবি, এটা নিজেরা করবি, হ্যাঁ আমি দিয়ে দেবো এই লিঙ্কটা, আমি কি বলে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, আদৌ ভুলে যাবি আবার, আমি নিজেই ভুলে যাবো আবার দিতে। আচ্ছা ক্লাসরুমেই পোস্ট করে দেবো, ঠিক আছে ক্লাসরুমে পোস্ট করে দেবো। আচ্ছা, এগুলো কিন্তু খাতায় করে করে দেখবি কি করে সানি টু সানি পয়েন্ট টু আসছে, এরা বলছে আর চোখ বন্ধ করে বিশ্বাস করে নিবি না, প্রত্যেকটার পেছনে কারণ আছে। সানি টু রেনি, রেনি টু রেনি, ক্লাউডি টু রেনি, প্রত্যেকটার পিছনে কারণ আছে। আবার সানি টু ক্লাউডি, রেনি টু ক্লাউডি, ক্লাউডি টু ক্লাউডি, ঠিক আছে, প্রত্যেকটা অ্যাড করলে যেন ওয়ান আসে। দেখ কারণটা বুঝতে পারছিস, আমি এখানে কি বললাম, এক একটা রোকে অ্যাড করলে যেন ওয়ান আসে। এই দেখ, এই রোটাকে অ্যাড করলে ওয়ান, এই রোটাকে অ্যাড করলে ওয়ান, বুঝতে পারছিস, এখানেও তাই, পুরো সানির যে রোটা সেটাকে অ্যাড করলে ওয়ান আসছে, খুব সহজ। নিয়ে এখানে সেলফ লুপ মানে কি, সানির থেকে সানি, এখানে দেখ সানির থেকে ক্লাউডি, ক্লাউডির থেকে ক্লাউডি, কি সুন্দর বুঝিয়েছে দেখ, দেখেছিস কি সুন্দর বুঝিয়েছে জিনিসটা। এই কনসেপ্টটাই আমরা ইউজ করি পিওএস ট্যাগিং এর ক্ষেত্রে, এটাই হচ্ছে মার্কভ চেন। এই দেখ, তো given that today is sunny, what is the probability that tomorrow is sunny and the next day is rainy? দেখ কিভাবে লিখছে, আমরা সানিটাকে বলছি Q1, আর টুমরো মানে আজকে যেটা টুডে সেটা হচ্ছে Q1, টুমরোটা হচ্ছে Q2, আর নেক্সট ডেটা হচ্ছে Q3। এইভাবে লিখেছে দেখ, এইভাবে লিখেছে, এই যে প্রবাবিলিটি, এই যে Q2 Q3 বাই Q1। এবার এটাকে ভেঙেছে দেখ, probability of Q2 by Q1 আর probability of Q3 by Q1 Q2। বুঝতে পারছিস কেন এরকম করে ভাঙলো, ভালো করে দেখ, আজকের দিনটা সানি, তার পরের দিনটাও আমি চাই সানি, তার পরের দিনটা চাই রেনি, তাহলে দুভাগে ভাঙছে কেন, এটা হচ্ছে আজ আর কালকেরটাকে ট্র্যাক করছে, আজকে যদি সানি হয় কালকেরটা সানি হওয়ার চান্স কত, তারপরেরটা কি হচ্ছে, আজকেরটা সানি কালকেরটা সানি হলে পরশুরটা রেনি হওয়ার চান্স কত। মন দিয়ে দেখ কি সুন্দর বুঝিয়েছে, আমার এই জন্য এই লিঙ্কটা খুব পছন্দ হয়েছে। সব লিঙ্কে না ভালো করে বোঝানো থাকে না, কিন্তু এই লিঙ্কে পার্টিকুলার এই এক্সাম্পল আর স্টেট ডায়াগ্রামটা আমার খুব ভালো লেগেছে, যে কি করে জিনিসটা বোঝাচ্ছে। আজকের দিনটা সানি, মানে টুডে ইজ সানি, এ দেখ, টুমরো ইজ সানি, নেক্সট ডে ইজ রেনি, হলো। তাহলে এই যে সানি, আজকে সানি, আবার কালকে সানি, এই হলো। এই দেখ, এবার যদি বলছি আজকেও সানি হলো কালকেও সানি হলো, এবার এখানে কি বলছে দেখ, পরপর দুদিন সানি সানি যদি হয় তারপরের দিনটা রেইন। এইবার হিডেন মার্কভ মডেল কেন বলছে, আমি যখন ফাইনাল প্রবাবিলিটিটা কাউন্ট মানে ক্যালকুলেট করছি তখন দেখ এটা আলটিমেটলি হয়ে গেল সানি টু সানি, এ দেখ রেনি টু সানি, মানে তখন একটা স্টেট হিডেন চাপা পড়ে গেল, আমরা তখন একদিনের ওপরে বেস করি পরের দিনের কাউন্টটা নিচ্ছি, সেটা কত 0.04, এই জন্য এটাকে বলছে হিডেন মার্কভ। দেখেছিস, এই দেখ, ইয়েস্টারডেজ ওয়েদার ওয়াজ রেনি, গতকালেরটা ছিল রেনি, টুডে ইজ ক্লাউডি, অ্যাজিউম করে নিচ্ছি কিন্তু গতকালে ছিল রেনি, আজকে হচ্ছে ক্লাউডি, তাহলে আগামী দিন সানি হওয়ার চান্স কত। দেখ কি সুন্দর বুঝিয়েছে জিনিসটা। দেখ এখানে Q1টাকে উড়িয়ে দিল, দেখেছিস, এই জন্য হিডেন মার্কভ মডেল বলছে স্টেট গুলো হিডেন হয়ে গেল, আমি শুধু কারেন্ট স্টেটটার ওপর, একটা কারেন্ট স্টেটের ওপর ডিপেন্ড করছি, পরের দিনের ডিসিশনটা নিচ্ছি। তাহলে প্রবাবিলিটি অফ Q3 বাই Q1 Q2 এই যদি হয়, তাহলে প্রবাবিলিটি অফ Q3 বাই Q2, দেখ Q1টাকে উড়িয়ে দিল, দেখ সাপ্রেস করে দিল, তাহলে সানি বাই ক্লাউডি, গতকাল ছিল রেনি ওইটাকে ভুলেই গেল, আজকে হচ্ছে ক্লাউডি, তারপরের দিন সানি হওয়ার চান্স কত। এই যে স্টেট ডায়াগ্রাম, তাহলে এই যে স্টেট ডায়াগ্রামটা বানাচ্ছি কোথায়, কর্পাস থেকে, তাহলে কর্পাসটা কোনটা, এই যে কর্পাস, কোথায় গেল, এই যে কর্পাস, ধরে নে এটাই হচ্ছে আমার পিওএস ট্যাগিং এর। এবার মানে পিওএস এ আমার নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব থাকতো, তো এখানে তার জায়গায় ওই ওয়েদার ফোরকাস্টটা থাকছে, সেইখান থেকে স্টেট ডায়াগ্রামটাকে কি সুন্দর বানিয়ে ফেললাম। এটা আশা করি এখন অনেক ইজি হবে চ্যাট জিপিটিতে এইটা দেখানোর পর, এখানে খুব সুন্দর বুঝিয়েছে আউটগোয়িং ট্রানজিশন কত হচ্ছে, সবকিছু আগে প্রবাবিলিটি বার করে তারপর ট্রানজিশন ম্যাট্রিক্স,
আমাকে শুধু দেখতে হবে যে হিডেন কেন বলছে। এই যে হিডেন মার্কোভিয়ান মডেল, এটার কারণটাই হচ্ছে যে ইন্টারমিডিয়েট স্টেপগুলোকে কিন্তু সাপ্রেস করে দেওয়া হচ্ছে। আমি যখনই বলছি এই যে টুডে ইজ সানি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট টুমরো ইজ সানি, নেক্সট ডে ইজ রেনি। এই দেখ এখানে যতই আমি দুটো লিখি না কেন, এই দেখ Q3 Q1 Q2, আমি কনসিডার করার সময় কিন্তু শুধু Q2টাই নিচ্ছি। এই জন্য বলছে হিডেন, এই জন্য এটাকে HMM বলছে। নর্মাল মার্কোভিয়ান চেন তো আগেই বোঝালাম। হ্যাঁ, এই এখানেও তাই। ইয়েস্টারডে ছিল রেনি, ভালো কথা। টুডে কি? টুডে হচ্ছে ক্লাউডি। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট টুমরো উইল বি সানি? দেখ ইয়েস্টারডে গল্পটাকে চেপে দিল পুরো। দেখ শুধু ক্লাউডির ওপরে বেস করে সানি ডিসিশনটাকে নিচ্ছে। তাহলে ক্লাউডির ওপর বেস করে সানি ডিসিশন কত? এই দেখ 0.2, এই যে 0.2, বুঝতে পারলি? এখানে দেখ এখানে কি বলেছে, উই ক্যান ক্লিয়ারলি সি দ্যাট অ্যাজ পার মার্কভ প্রপার্টি দ্য প্রবাবিলিটি অফ টুমরোজ ওয়েদার বিইং সানি ডিপেন্ড সোললি অন টুডেজ ওয়েদার অ্যান্ড নট অন ইয়েস্টারডেজ। এই জন্যই বলছে হিডেন মার্কভ মডেল। এই লাইনটাই দেখাতে চাইছিলাম আমি। আমি যখনই টুমরোর ওয়েদার প্রেডিক্ট করছি তখন টুডের ওপরই ফোকাস দিচ্ছি। ইয়েস্টারডেটা আমার যতই থাক না কেন ওটাকে আমি সাপ্রেস করে, মানে ওটাকে আমি হিডেন রেখে দিলাম। এই জন্যই বলা হচ্ছে হিডেন মার্কভ মডেল। বুঝতে পারলি কেন হিডেন বলা হচ্ছে? কোন জিনিসটাকে হাইড করছি আমরা? আমরা গতকালেরটাকে হাইড করে আজকের ওপর বেস করে কালকে ডিসিশনটা নিয়ে নিলাম। সো দ্যাট ইজ কল্ড হিডেন মার্কভ মডেল। বুঝতে পারলি এই অবধি? একটু বলতো আমাকে। হ্যাঁ ম্যাম। আর সবাই বুঝতে পারছিস? কারো তো কোনো সারা শব্দই পাচ্ছি না। এগুলো একটু পড়িস কিন্তু, আমি লিঙ্কও দিয়ে দেবো, পিপিটি গুলোও দিয়ে দেবো। আমার যেখান থেকে মনে হচ্ছে যে তোরা ইজিলি বুঝবি আমি সেইগুলো থেকেই বোঝাচ্ছি। আমি চাই না জিনিসটাকে জটিল করে ধরতে তোদের সামনে। তোরা ফার্স্ট টাইম পড়ছিস, আমিও প্রথমবার সাবজেক্টটা পড়াচ্ছি, ওই জন্য আমাকে একটু খাটতেও হচ্ছে যে কোন কোন ইয়ে থেকে পড়ালে তোরা ভালো করে বুঝবি। আমি কিন্তু শুধু পিপিটি গুলোকে ওরকম পোস্ট করে দিতে পারতাম ক্লাসে, কিন্তু না, আমারও তো ডিউটি আছে একটা। সেজন্য আমি দেখছি যে কোন মেটেরিয়াল গুলো লুসিড ওয়েতে বুঝিয়েছে। দেখ এখানে 3 রকমের ওয়েদার ফোরকাস্ট দিয়েছে। আমি যার জন্য একটু এটাকে হোল্ডে রেখে আগে চ্যাট জিপিটির এক্সাম্পলটা তোদের কাছে বলতে দিলাম, যেখানে শুধু সানি আর রেনি বলেছে। এখানে আবার সানি, রেনি, ক্লাউডি তিনটে বলেছে বলে একটু জটিলতা বেড়ে যাচ্ছে। বাট আগে আমি 2 রকমের মানে ওয়েদার ফোরকাস্ট দিয়ে স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্সটা এঁকে তারপর সেখান থেকে প্রবাবিলিটি গুলো ক্যালকুলেট করে দেখালাম যে রোটাকে সাম করলে সবসময় যেন 1 আসে। এই যে ম্যাট্রিক্স। এবার তুই একটু অ্যাডভান্স লেভেলে গেলাম, 3 রকম, সানি, রেনি, ক্লাউডি। তারপরে কি বললাম, হিডেন কেন বলা হচ্ছে? ইয়েস্টারডের ইনফরমেশনটাকে চেপে দিয়ে আজকের ওপর বেস করে কালকের ডিসিশনটা নিয়ে নিলাম, এই জন্য বলা হচ্ছে হিডেন। আমি দেখ ফর্মুলাটায় কি লিখেছে, আজকে কালকের ওপর বেস করে আগামীকালে ডিসিশন নেব, কিন্তু কার্যক্ষেত্রে কি দেখা গেল, আমি Q1টাকে উড়িয়ে দিয়েছি। বুঝতে পারছিস কত সুন্দর জিনিসটা হিডেন মার্কভ মডেল? সেই জন্যই বলা হচ্ছে যে কি হিডেন রয়েছে হিডেন মার্কভ মডেলে, কি হিডেন রয়েছে, প্রিভিয়াস স্টেট গুলো হিডেন রয়েছে এখানে। মানে এখানে খুব সুন্দর একটা গল্প লিখেছে। একটা ছোট্ট ছেলে আছে পিটার, সে খেলতে যাবে কি না সে তার মাকে জিজ্ঞেস করছে। ওর মা ডিসিশনটা নেবে পুরো মানে এই যে গত 10 দিনের ওয়েদার রিপোর্ট এর ওপর বেস করে কি প্রেডিকশন হতে পারে ওয়েদারের, ওর ওপর বেস করে পিটারের মা ওকে খেলতে দিতে যাবে কিনা। সানি হলে খেলতে যাবে, রেনি হলে যাবে না। সেই জন্য পিটার পুরো ডিপেন্ড করে আছে ওর মা কি বলবে। খুব সুন্দর গল্পটা আগে লিখেছে, দেখবি। এই যে আমি এত কিছু বলছি না, আমি লিঙ্কটাই দিয়ে দেবো, দেখবি খুব সুন্দর বুঝিয়েছে এখানে। মানে আমার ভালো লেগেছে জিনিসটা আর কি। তো পিটারের মা গত 10 দিনের আবহাওয়ার রিপোর্ট এরকম সংগ্রহ করে রেখেছে। তো ছেলেকে খেলতে দেবে কিনা, খেলতে যেতে দেবে কিনা ডিপেন্ড করছে তার কি প্রেডিকশন আসছে। তো মার্কভ চেন এখানে ইউজ হয়েছে। কিছুই না কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি, কিছুই না। একটা স্টেট ট্রানজিশন ম্যাট্রিক্স বানিয়েছে, সেটাও পুরো কন্ডিশনাল প্রবাবিলিটি। সাম অফ দ্য রো ইজ ইকুয়াল টু 1, প্রবাবিলিটি একের বেশি হয় না তাই। বুঝতে পারছিস? আর হিডেন মার্কভ মডেল তো বললামই। তা হিডেন কোনগুলো? হিডেন হচ্ছে গিয়ে তোর ইন্টারমিডিয়েট যে স্টেট গুলো, পাস্ট স্টেট গুলো, সেগুলোকে আমরা হিডেন রাখছি। আমরা বড় বড় কথা মুখে বলছি যে আজকের ওপর বেস করে, দেখ কি যে বললি এখানে কি বলছে, টুডে ইজ সানি, টুমরো ইজ সানি, নেক্সট ডে ইজ রেনি।
আমরা এরকম লিখলাম, কিন্তু লেখার সময় তারপরে ব্রেক করে দিলাম যে আজকে সানি হলে কালকে সানি হওয়ার চান্স কত, আবার আজকে সানি কালকে সানি হলে পরশু রেনি হওয়ার চান্স কত। কিন্তু আলটিমেটলি দেখ এটাকে উড়িয়ে দিলাম, Q1টাকে উড়িয়ে দিয়ে Q2 কে লিখলাম। বুঝতে পারছিস? এটা একটু পড়িস কিন্তু নিজেরা, তারপর আমি নয় সানডে আবার বলবো। আজকে একটু বলে রাখলাম, টাচটা করে রাখলাম। দ্য হিডেন মার্ক অফ মডেল। এই যে এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে, এই যে অ্যাওয়েক আর অ্যাসলিপ, এরকম দু রকম স্টেট আছে আর কি। তাহলে অ্যাওয়েক আর অ্যাসলিপ, তাহলে এগুলো কোথা থেকে পেলো নিজেরাই বুঝতে পারবি। অ্যাওয়েক অ্যাসলিপ এগুলো বলে আমার একটা পুরো ইয়েই আছে, একটা ওই কর্পাস যেরকম একটা সেট অফ স্ট্রিংই আছে, অ্যাওয়েক না অ্যাসলিপ, অ্যাওয়েক না অ্যাসলিপ। তাহলে অ্যাওয়েক থেকে অ্যাসলিপ হওয়ার চান্স হচ্ছে 0.4, অ্যাসলিপ থাকলে আবার অ্যাসলিপ হওয়ার চান্স হচ্ছে 0.8। ঠিক আছে? আবার নয়েস আর এখানে কোয়াইট। ম্যাম হ্যাঁ ম্যাম বলছি, যখন আমরা টেস্টের টাইমে যাচ্ছি, যে প্রথম টোকেনটা ঢুকবে ওটা তো হুম ম্যাম আগের কন্ডিশনটা আমরা জানি না, যে মানে আগের দিন রেনি ছিল কি সানি ছিল, তো ম্যাম ওই ক্ষেত্রে কিভাবে বিহেভ করবে? প্রথম টোকেনটা ঢুকবে বলতে আমি ধর 10টা টোকেন দিয়ে দিয়েছি, তো 11 নম্বর টোকেনটা যদি আমি দেখতে চাই কি হবে, তখন আমাকে দেখতে হবে যে পাঁচ স্টেট গুলোর উপর থেকে লার্নিংটা হচ্ছে। মানে ম্যাম একটা হচ্ছে কর্পাস দিয়ে যখন আমি ট্রেন করে নিচ্ছি হিডেন মার্কভ মডেলটাকে, হুম হুম তারপরে ম্যাম যখন টেস্ট করতে যাচ্ছি আমি একটা মানে ইনফরমেশন পাস করছি, যেখানে ধরুন আগের স্টেটটা কি ছিল কোনো কিছু জানাই নেই আমার। আগের স্টেট কিছু জানা না থাকলে তো মুশকিল রে, তাহলে তো এই জিনিসটাই পাবো না। আজকে যদি সানি হয় তবে না কালকে সানি হওয়ার চান্স কত আমি স্টেট ডায়াগ্রাম থেকে পাচ্ছি। আজকে যদি সানি হয় তবে না কালকে রেনি হওয়ার চান্স কত সেটা পাচ্ছি, তাই না? কিছুই যদি না থাকে তাহলে কার ওপর বেস করে ট্রেনিংটা করব? ম্যাম ট্রেনিংটা তো হয়ে গেল, তারপর যখন টেস্ট করছি একটা টোকেন পাঠাচ্ছি তো। হ্যাঁ, ট্রেনিংটা হয়ে যাওয়ার পর তখন তো মানে ও তো বুঝেই যাচ্ছে যে কার পর কি থাকলে কি হবে। হ্যাঁ ম্যাম, তখনই আমি ওটা বলছি যে ম্যাম টেস্টের প্রথম টোকেনটা কিভাবে ট্রিট হবে, ওটা তো মানে আজকের দিন সানি, তো তার আগে তো কিছু নেই। তখন তো কর্পাস থেকেই দেখবে যে আগে গত দুদিন কি ছিল। মানে আমি তো আচ্ছা। ট্রেনিং করে ফেলছি, মানে এই না যে ট্রেনিং ডেটাটা পুরো হারিয়ে যাচ্ছে। মেশিন তো সেভাবেই ট্রেন করে নিল যে গত দুদিন কি থাকলে থার্ড ডেটে আমি কি দেবো। আমি বুঝতে পারছি তুই কি বলছিস, তুই ইনপুট দিচ্ছিস একটা, সেটা ঠিক হ্যাঁ আছে, কিন্তু বাকিগুলো তো সিস্টেমে আছে মেশিনের মেমোরিতে, মানে মেশিনের স্টেটে। বুঝতে পারছি আমি কি বলেছিস তুই। এটা দিয়ে কি সার্চ মারবো একবার চ্যাট জিপিটিতে? দাঁড়া, বল কিভাবে ফ্রেম করি কোশ্চেনটা। ম্যাম, আমি আসলে পিওএস ট্যাগিং এর কেসটা দিয়ে ভাবছিলাম যে প্রথম যে টোকেনটা যায় ওটাকে বোঝে কি করে যে নাউন হবে ভার্ব হবে কি হবে, মানে ওই প্রবাবিলিটিটা কি করে অ্যাসাইন করে? প্রথমটা দেখ, প্রোনাউন তো আমার ফিক্স, যেগুলো দেখালাম ক্লোজ ক্লাস, ক্লোজ ক্লাসের মধ্যে পড়ে গেলে তো ঠিকই আছে। ওই যে তো প্রোনাউন যেরকম ক্লোজ, তারপর ডিটারমাইনার ক্লোজড এরকম। আর যদি ক্লোজ ক্লাস না হয়, যদি ওপেন ক্লাস হয়, তাহলে প্রপার নাউন হচ্ছে যদি একদম ধর কোনো ডিকশনারিতে যদি না পাওয়া যায় সেগুলো প্রপার নাউন হয়। মানে যেমন ধর ওয়ার্ডনেট যে ডিকশনারিটা, না কোনো কোনো প্রপার নাউন পাবি, যেমন ধর জন, মেরি, হ্যাঁ এগুলো এগুলো ডিকশনারির মধ্যে বিলংই করে না, এগুলোর কোনো মিনিং। তো তখন সেগুলো ঠিকই বলেছিস, নাউন হিসেবে কি করে করছে। তারা আচ্ছা কিভাবে লিখি বলতো, ইফ উই সাপ্লাই আ ফার্স্ট টোকেন টু দ্য, কি মেশিন লিখবো, না টু দ্য প্রোগ্রাম, না টু দ্য সফটওয়্যার? ম্যাম টু দ্য ট্রেন্ড HMM বা ওরকম কিছু একটা লিখ। If we supply a fast token to the trained HMM, then how can it be tagged as a
proper noun or pronoun or anything else. So জিরান্ড হতে পারে, জিরান দিয়েও একটা সেন্টেন্স শুরু হতে পারে। If we supply only the first token to a trained HMM, how does it decide whether it is a proper noun or pronoun? The initial probability. After training, the HMM has learned emission probability, transition probability. For the first word, transitions don't matter yet only. Initial probability, emission probability. Tagging only the first word. Rahul, we want to compute Rahul using Bayes rule. So for each tag, score of T, whichever tag gives the high score wins. যেই ট্যাগটা হাই স্কোর দেবে, মানে রাহুলটা যে নাউন, এক্সাম্পল উইথ নাম্বারস, প্রপার নাউন 0.1, pronoun 0.15, noun 0.3, word Rahul, probability, proper noun 0.8, pronoun 0.01, noun 0.05. সব রকমের প্রবাবিলিটি আগে চেক করবে, চেক করে কোনটা হাইয়েস্ট হচ্ছে। এটা প্রপার নাউনের, নাও কম্পিউট প্রপার নাউন, pronoun, noun, verb, highest, HMM tags Rahul as proper noun. Proper nouns frequently emit capitalized name, হ্যাঁ ক্যাপিটাল নেম দিয়ে শুরু হয়, মানে ক্যাপিটাল লেটার দিয়ে। Pronouns rarely emit Rahul. Verbs almost never emit Rahul. মানে রাহুল যে কখনো ভার্ব হতে পারে না, রাহুল যে কখনো প্রোনাউন হতে পারে না, এটা ধরে নিচ্ছে। দ্য এমিশন প্রবাবিলিটি ডমিনেটস। এমিশন প্রবাবিলিটি মানে কোনটা বুঝতে পারছিস? ওই যে ট্রানজিশন অ্যারো দিয়ে যেটা দেখাচ্ছিল, এই যে, না এমিশন আর ট্রানজিশন দুটো আলাদা। এমিশনটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, আর ট্রানজিশনটা হচ্ছে ওই ওপরের যে নিউমারেটরটা। ফর দ্য ফার্স্ট ওয়ার্ড ট্রানজিশনস ডোন্ট ম্যাটার ইয়েট। হ্যাঁ, প্রবাবিলিটি গুলো বার কেন করছে? মানে যেটা জিতবে সেটা, মানে যেটা বেশি প্রবাবিলিটি পাবে সেটা। ফর অনলি ফার্স্ট ওয়ার্ড ডিসিশন ইজ পিওরলি লোকাল, এই দেখ। বাট ফর আ ফুল সেন্টেন্স HMM ডাজ গ্লোবাল অপটিমাইজেশন। হোয়াই ফুল সেন্টেন্স ম্যাটার্স? এই যে ফার্স্ট ওয়ার্ড ক্যান অ্যালোন ইজ অ্যাম্বিগুয়াস। এই যে ক্যান ইউ হেল্প, এখানে ক্যানটা তো একটা নাউনও হতে পারে, কিন্তু এখানে ক্যানটা ভার্ব, বাট এন্টায়ার সেন্টেন্স স্ট্রাকচার। প্রোনাউন ইউজুয়ালি ফলোজ মোডাল, pronoun usually follows modal. এই যে modal by pronoun is high, so HMM prefers can modal, you pronoun. Context disambiguate. Okay, can modal, মানে ক্যানের পর মোডাল আসার চান্স বেশি। ইউ মানে ক্যানটা মোডাল হওয়ার চান্স বেশি। ইউ প্রোনাউন, কনটেক্সট ডিসঅ্যাম্বিগুয়াস। হোয়াট অ্যাবাউট আননোন ওয়ার্ডস? আননোন ওয়ার্ডস, important clarification. HMM does not understand meaning, probability of tag generating word. Deep conceptual view or entire sequence. This is map decoding. তাহলে বুঝতে পারলি, প্রত্যেকটা পিওএস এর করসপন্ডিং আগে দেখবে স্কোরটা কত আসছে, প্রত্যেকটা পিওএস এর করসপন্ডিং। তো এখানে রাহুলের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ প্রপার নাউন ইজ দ্য হাইয়েস্ট, সেজন্য প্রপার নাউন হিসেবে ট্যাগ করলো। আর কি ওই বলছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, ক্যাপিটাল লেটার দিয়ে। বাট হোয়াট, আচ্ছা আচ্ছা
এবার দেখ এখানে একটুখানি ছেড়ে গেছিলাম এই পিপিটিটা, এবার দেখ এখানে এই দেখ এখানে কিরকম একটা ডায়াগ্রাম এঁকেছি, মনে হচ্ছে কি একটা কি জিনিস, কিন্তু জিনিসটা দেখ এই দেখ প্রপার নাউন, ভার্ব, ডিটারমাইনার, নাউন। প্রপার নাউন, তারপরে হচ্ছে ভার্ব, এই যেখান থেকে ভার্ব, এখান থেকে ডিটারমাইনার, তারপর সেখান থেকে নাউন। দেখ একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে, এই দেখ জন, এটা প্রপার নাউন, হ্যাঁ জন। আচ্ছা তারপর দেখ এখানে বিচ, এ দেখ একটা প্রপার নাউন, তারপর সেখান থেকে গেল ভার্বে, হ্যাঁ তারপর হচ্ছে দা মানে ডিটারমাইনার, এই যে দা, হ্যাঁ তারপর হচ্ছে ক্যাট, এই অ্যাপেল, হ্যাঁ জন বিট দ্য অ্যাপেল, নিয়ে তারপরে স্টপ। দেখ টোটাল প্রবাবিলিটি সব কটাকে মাল্টিপ্লাই করেছে, দেখ আগের স্লাইডে দেখিয়েছে এটা, এই যে আগের স্লাইডে দেখিয়েছে, দেখেছিস সব কটা কন্ডিশনাল প্রবাবিলিটিকে মাল্টিপ্লাই করেছে। জন বিট দা অ্যাপেল, এটা হচ্ছে মার্কভ মডেলের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে, বুঝলি। জন দেখ বিট, একটা প্রপার নাউন পেয়ে গেলাম, তারপর সেখান থেকে আমি ভার্ব পেলাম, তারপর সেখান থেকে ডিটারমাইনার, তারপর সেখান থেকে হচ্ছে অবজেক্ট। এবার HMM এর ডেফিনেশন, এই প্রবাবিলিটির সব দেখবি, দেখতে খটোমটো লাগছে কিন্তু ব্যাপারটা আমি ওখানে বুঝিয়েছি, সানি রেনি ক্লাউডি দিয়ে মিলিয়ে মিলিয়ে দেখবি। ঠিক আছে, আবার এগুলো অনেক ব্যাপার স্যাপার, এই যে অস্টিন আর বোস্টন, এই এক্সাম্পলটা খুব ভালো লাগবে দেখবি, এরকম অস্টিন আর বোস্টন আছে, তো আমি একটা ইনপুট দিলাম অ্যাস্টিন, অ্যাস্টেন, দেখ উচ্চারণটা কার কাছাকাছি যাচ্ছে, এটা কিন্তু ফোনিম মানে উচ্চারণের ওপর বেস করে হচ্ছে, অ্যাস্টিন, এটা AHSTEN। তখন আমি দেখছি যে কোন প্রবাবিলিটিটা বেশি হচ্ছে, অস্টিন গিভেন ও এটার প্রবাবিলিটি বেশি, না বোস্টন গিভেন ও এটার প্রবাবিলিটি বেশি, এ দেখ তখন এই প্রবাবিলিটিটা উইন হয়ে যাচ্ছে, এই প্রবাবিলিটিটা উইন হয়ে যাচ্ছে মানে তখন ট্যাগ হচ্ছে অস্টিন দিয়ে। দেখেছিস কি সুন্দর জিনিসটা, স্পিচ রেকগনিশন, আগেই বললাম এটা কিন্তু ফোনি মানে উচ্চারণের উপর বেস করে হচ্ছে, স্পিচ রেকগনিশন, ঠিক আছে। এই দেখ অ্যাস্টিন, এটা বোস্টনের থেকে অনেক দূরে, বোস্টন আর অ্যাস্টিন একদমই কাছাকাছি লাগছে না, বরং অস্টিনের সাথে অ্যাস্টিনটা কাছাকাছি লাগছে, এই জন্য এই প্রবাবিলিটিটা উইন হয়ে গেল। মোস্ট লাইকলি সিকোয়েন্স, এ দেখ ডাইস প্রেসিডেন্ট কোড, দেখ আর ভাইস প্রেসিডেন্ট গোড, হ্যাঁ তো আমি ইনপুটটা এ দেখ অর্ডিনারি ইংলিশ O2, এইটারই কিন্তু হওয়ার চান্স বেশি, যে ভাইস প্রেসিডেন্ট গোর এটা হওয়ার চান্স বেশি, তাহলে এই যে অর্ডিনারি ইংলিশ এটা কি অ্যাকচুয়ালি কর্পাস, কর্পাসটাকে স্টাডি করে দেখা গেল ভাইস প্রেসিডেন্ট গোর এটা হওয়ারই সম্ভাবনা বেশি দেন ওই ডাইস প্রেসিডেন্ট গোর, তখন এইটা উইন হয়ে গেল। এগুলো সব কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশন, ওই দেখ যে দেখালাম না যে ক্লাউডি সানি রেনি ওইটাকে লিখেছে, ওই ইকুয়েশনটাকে দেখবি এবার মিলিয়ে মিলিয়ে সব বলে দিয়েছি ওইখানে, ওই জন্য ওই লিঙ্কটা আমার এত ভালো লেগেছে। ঠিক আছে, একটু দেখিস, হ্যাঁ এগুলো আমি দিয়ে দিচ্ছি, এই স্লাইডটাও দিচ্ছি, লিঙ্কটাও দিচ্ছি, তারপর যার যা প্রশ্ন থাকে পরের দিন আবার বলিস, আবার নয় বসবো এটা নিয়ে। একটু মাথা ঠান্ডা করে দেখিস, কোনো তাড়াহুড়ো কিচ্ছু নেই, এটা থেকে গোটা একটা মডিউলই তোদের আছে সিলেবাসে, গোটা একটা মডিউল, এই মার্কঅফ চেন, হিডেন মার্কঅফ মডেল, পার্টস অফ স্পিচ, ট্যাগিং, বুঝতে পারলি যতটুকু বললাম আজকে কিছুটা মাথায় ঢুকলো? হ্যাঁ ম্যাম। একটুখানি নিচেটা এবার দেখ, হ্যাঁ আমাকে তারপর আবার বলিস কিন্তু, আমিও প্রথমবার পড়াচ্ছি আর তোরা তো নতুনই পড়ছিস, মানে পড়াচ্ছি প্রথম কিন্তু এগুলো আমি ইউজ করেছি প্রচুর, প্রচুর ইউজ করেছি এগুলো, এই যে এমিশন প্রবাবিলিটি, ট্রানজিশন প্রবাবিলিটি, ফার্স্ট ওয়ার্ড ট্রানজিশনস ডোন্ট ম্যাটার ইয়েট, ইনিশিয়াল প্রবাবিলিটি আর এমিশন প্রবাবিলিটি,
ফার্স্ট ওয়ার্ড থেকে ট্রানজিশন কি হচ্ছে আমি তখন অবধি জানি না। এই যে রাহুল, দেখেছিস রাহুল টি, এই টিটা হচ্ছে পিওএস ট্যাগ আর কি, এই টিটা পিওএস ট্যাগ। তাহলে এই যে বেস থিওরেম ইউজ করে দেখছে, কোন স্কোরটা বেশি আসছে। ওকে, আমি তাহলে দিয়ে দিই, একটু দেখ পড়াশোনা করে, তারপর আবার না হয় রোববার বসবো। তোরা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দে। আজকে ক তারিখ? 12। আর ক্লাস কিন্তু মিস করিস না, হ্যাঁ? অলরেডি আগের রোববারটা হলো না, যদিও আজকে নিয়ে নিলাম। ক্লাস মিস হলে না পরে আবার ম্যানেজ করতে খুব সমস্যা হয়ে যায়। আচ্ছা, ফোর্থ ইয়ারের এনএলপি কোনটা দেবো? এই যে পিওএস ট্যাগিং এর এইটা দিলাম, আর এইটা একটা নামিয়ে রেখেছিলাম কালকের দিকে, সেটাও ভালো লাগতে পারে। যা যা পাচ্ছি ভালো আমি সবই দিয়ে দিচ্ছি। আর এই লিঙ্কটা দিয়ে দিই, এই লিঙ্কটা, এখানে সানি রেনি ক্লাউডির এক্সাম্পলটা পেয়ে যাবি, ঠিক আছে? এই লিঙ্কটা দিয়ে দিলাম, বেশ ভাল লেগেছে আমার, শুদ্ধ ওই এক্সাম্পলটার জন্য, আর কিচ্ছু না। গল্পটা পড়বি, একটা বাচ্চা ছেলে পিটার, ও খেলতে যাবে কি যাবে না ডিসিশন নিতে পারছে না, তো গত 10 দিনের ওয়েদার রিপোর্ট সংগ্রহ করে রেখেছে ওর মা, তার উপর বেস করে ও ডিসিশন নেবে, মানে ওর মা ডিসিশন নেবে ওকে খেলতে যেতে দেবে কি দেবে না। খুব সুন্দর লেগেছে, মজার লেগেছে জিনিসটা। স্টেট ডায়াগ্রামটাও বেশ ভালো করে বোঝানো। আজকে ক তারিখ? তারপর যার যা কোয়েশ্চেন মনে আসে সেগুলো ভাবিস, ভেবে আমাকে বলিস, আমি চেষ্টা করবো ডেফিনেটলি উত্তর দেওয়ার। সবই যে ইনস্ট্যান্ট ফটাফট বলে দিতে পারবো তা নয়, সেটা তো আমি আগেই বলেছি। কোনো টিচারই সব জেনে ক্লাসে আসে না পড়াতে, পড়াতে পড়াতে অনেক কিছু জানে। ওকে, আচ্ছা রাখলাম তাহলে, হ্যাঁ? থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বসবো তাহলে। এই সবার এলো, পূর্ণেন্দু, আত্মিক আর শুভায়ন, আর কেউ নেই আজকে? বাকিগুলো কোথায় গেল? তৌসিফ, তৌসিফ তো ছিল। হ্যাঁ ঠিক আছে, আমি এফএসটি নিয়ে আরেকদিন বসবো, সময় পেলে আমি ঠিক বসবো। যার যা ডাউট আছে আমাকে বলিস, ঠিক বসবো। বেশ খটামটো না জিনিসগুলো, মাথা ঠান্ডা করে বলতে হয়, তাই না? ওই জন্য একদিনে হুড়মুড় করে। ইরফানও তো আছে, অ্যাটেন্ডেন্স দেয়নি, ও কি করছে ও? এই তো তৌসিফ আর ইরফান রয়েছে দেখতে পাচ্ছি, সব পালিয়েছে স্ক্রিন থেকে। আমার ভালো, আমি আছে ডিসকানেক্ট করেছিলাম। যতটুকু পড়াচ্ছি সঙ্গে সঙ্গে পড়ে নিবি, হ্যাঁ? সব ওই সেমিস্টারের আগে গিয়ে পড়বো ওরকম করিস না, জিনিসটা নতুন তো, মাথায় ঢোকাতে সময় লাগবে একটু, সেজন্য সঙ্গে সঙ্গে পড়ে দিন। যতটুকু আমি বলছি, যতটুকু পারছি বলার চেষ্টা করছি, সমস্ত মেটেরিয়াল দিয়ে। পাওয়া যায় মেটেরিয়াল অনেক কিছু, কিন্তু এফেক্টিভ মেটেরিয়াল না খুব কমই পাওয়া যায়, যেন এফেক্টিভ গুলোকে খুঁজে খুঁজে বের করতেও আমার সময় লাগে। ওকে, ঠিক আছে, হ্যাঁ রাখলাম তাহলে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, নেক্সট রোববার। ওটাকে আর ডোবাস না আর, আবার কখন কি কাজে আটকে যাই। ঠিক আছে। হুম।